কালকে কারাগারে রাজি হয়েছিল কেন শুয়োরের বাচ্চা? আপনাদের মতো ঘোলা জলে আমরা পা রাখি না। রাজি না হলে আপনার চামচা আমার উপর টর্চার করে আদালতে যেন হাজির না হতে পারি সেই অবস্থা করে দিত। আমি কি করে সেই সুযোগটা দেই বলুন? আর হ্যাঁ, বুঝে শুনে মানুষের সাথে লাগতে যাবেন। সান্নিধ্য আর সান্নিধ্য ভাই সরফরাজ পাকা খেলোয়াড়। এই যে রঞ্জুর ব্যাপারটা সামনে এসেছে না, এটা পুরোটাই সরফরাজের খেল। আর সান্নিধ্য কারাগারে বসে থেকে সবটা নিয়ন্ত্রণ করেছে। ভাবুন, খুনি অভিযুক্ত হয়ে জেলে খেটে রিমান্ডে গিয়েও এমপি পদটা সরে যায়নি তার। আহা, পলিটিক্স! আসিফ মুখে তার ছেলের হাসি ফুটিয়ে নাসির চৌধুরীকে স্থির মূর্তি করে দিয়ে প্রস্থান নেয়। পুলিশ এসে নাসির চৌধুরীকে ধরে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে সান্নিধ্য সিঁড়ি দ্বারা টান টান করে হেঁটে আসে সামনে। ঠোঁটের কোণে ধারালো হাসি টেনেই বলে, নিজে ক্ষমতাবান ঠিক আছে, কিন্তু অন্যকে দুর্বল ভাবা ভুল। যারা কনকার্ড। সন্ধ্যা 7টা। ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টির মৃদু গুঞ্জন ঘর জুড়ে বহমান। সাদা রোলার কার্টেনগুলোতে হাওয়া লেগে দাপিয়ে উড়ে বেড়াচ্ছে এলোমেলোভাবে। ড্রয়িং রুম জুড়ে নিভু নিভু আলোর ছটা এই বৃষ্টিমুখ দিনে শেফালি বের হয়েছে বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে সাঞ্জি বই নিয়ে মুখ গুজে শুয়েছে সাহমিকার পাশে। মাত্রই লম্বা ঘুম শেষ করে উঠেছে রাজকন্যা। দুহাত নেড়ে মুখ দিয়ে অস্ফুট আওয়াজে খেলতে ব্যস্ত ফুমনিকে 3.5 মাস বয়সে হয়তো চিনে ফেলেছে সে একটু একটু করে। দেখলেই মুখে হাসি বিস্তার হয়ে যায় তার আপনা আপনি। পরনে তার সাদা রঙের একটা ফ্রক। মাথার চুলগুলো শেরিনের মতোই ঘন কালো হয়েছে, তবে সবাই মুখ দেখে বলে একদম সান্নিধ্যের মতো হয়েছে। শুধু তীর নাকটা পেয়েছে মায়ের মতো। নানান জনের নানান মন্তব্য শেহরিন মিষ্টি হেসে গ্রহণ করে নেয়। সবার চোখের দৃষ্টিভঙ্গি এক নয়, যার যার দৃষ্টিকোণ হতে শেষে বিচার বিশ্লেষণ করে। কিচেন হতে সাঞ্জির জন্য কফি তৈরি করা শেষে টাওয়েলে হাত মুছে বের হয় শেহরিন। সাহমিকা হাওয়ার পর পরেই আবারও শুকিয়ে গিয়েছে সে। 56 কেজি হতে তরতর করে নেমে এসেছে 51-তে। কেন জানি খাবারটার গলা দিয়ে নামে না। শুধুমাত্র মেয়ের জন্য জোর করে গলাধকরণ করতে হয়। ইদানিং সে যা কিছু করে সব শুধু মেয়ের জন্যই। মুখে প্রকৃত হাসির চেয়ে কৃত্রিম হাসিটাই অধিক প্রাধান্য পায়। কিচেন হতে বের হয়ে নিজ কক্ষে যাওয়ার মুহূর্তেই জানালা ভেদ করে বৃষ্টির ছাট আসা দেখে সে গতিপথ পরিবর্তন করে। হাতে কফির মগ নিয়ে যায় জানালা বন্ধ করতে। বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে। ল্যাম্পপোস্টের হলদে আলো অ্যাপার্টমেন্টের নিচে লাগানো ফুল গাছগুলোতে কেমন মলিন আভা তৈরি করেছে। বৃষ্টির ভারী ফোঁটার ভারে ফুটন্ত ফুলগুলো নুয়ে পড়েছে, যেন মনে হচ্ছে এই ভার সামলাতে সে অক্ষম। শেহরিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। এসব কিছুর প্রতিচ্ছবি ঠিক যেন তার চলমান জীবনের মতো। সেরিন, আসছি। শান্ত গলার ডাক কর্ণকোহরে পৌঁছতেই শেহরিনের ধ্যান ভাঙে। এক হাতে জানালার থাই টেনে বন্ধ করে ফেলে। বৃষ্টির ছাটে ফ্লাওয়ার ভাসটা সিক্ত হয়ে উঠেছে। হাত দিয়ে আলতো করে ছেড়ে সে পিছু ঘুরে তাকায়। আকস্মিক দৃষ্টি হঠাৎই কিছু একটাতে আটকে যায় শেহরিনের। শ্বাস আটকে সে এক মুহূর্তের জন্য। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে এক চেনা ছায়া। আলতো আলোর আভাসে সেই ছায়া দূরীভূত হয়ে পরিষ্কার হয়ে ওঠে সেই মুখ, সেই চোখ, সেই পরিচিত লম্বা দৈহিক রেখা। সান্নিধ্যের পরনে নেভি ব্লু রঙের একটা শার্ট, কোনোই অবধি ফোল্ড করে রাখা হাতাটা কুঁচকে আছে বৃষ্টিতে আধো ভেজা হয়ে। মুখরেখা মৃদু ঘামে সিক্ত, কিন্তু চোখ দুটোটা ঠান্ডা হিমশীতল। শেহরিনের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। চোখ দুটো বিস্ফোরিত হয়ে ওঠে প্রশ্নে, অবিশ্বাসে, এক অবর্ণনীয় উৎকণ্ঠার ছাপ নিয়ে। ঠোঁট দুটো সামান্য খুলে গেলেও শব্দ হারিয়ে ফেলে সে। মস্তিষ্ক জুড়ে আবারও প্রতিধ্বনিত হয়ে একটু আগে সেই ডাক, শেহরিন। তার মানে এটা সাঞ্জি আপুর ডাক ছিল না? অবচেতন মন তার ধরে নিয়েছিল সাঞ্জি আপুর ডাক, কিন্তু এটা তো আসলে ওনার ডাক। ওনার। শেহরিনের পুরোটা বোধগম্য হতেই তার স্তব্ধতা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অস্ফুট স্বরে চিৎকারের সঙ্গে তার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুর ধারা। সে ডুকরে কেঁদে ওঠে। হাত দুটো নিঃসার হয়ে আসতেই কফির মগটা মেঝেতে পড়ে যায়। গরম কফি ছিটকে সে লাগে তার পায়ে, কিন্তু সে তা অনুভব করতে পারে না, কারণ
মস্তিষ্ক এই মুহূর্তে তার নিশ্চল দিক বিদিক ভুলে ঝড়ের বেগে ছুটে যায় সে সান্নিধ্যের পানে। নিঃসঙ্গতার সমুদ্রে ডুবে থাকা রমণী আচমকা তার প্রিয় পুরুষের দেখা পেতে ছন্নছাড়া হয়ে যায়। এক ঝটকায় প্রশস্ত বুকের মাঝে হানা দেয়, দু হাত পেঁচিয়ে নেয় গলার সঙ্গে। অন্যদিকে সান্নিধ্য তার দৃঢ় বাহু দ্বারা কোমল কায়াকে জড়িয়ে ধরে, আঁকড়ে নেয় নিজের সঙ্গে ভেঙে পড়া কাঁপতে থাকা দেহটাকে। শেহরিন মুখ গুজে দেয় তার ঘাড়ে, ভেজা শার্টের মাঝে শূন্যে ভাসতে থাকে তার পা দুটো। দুজনের নীরব সময় পেরোয়, শেহরিনের কান্না থামে না। সান্নিধ্য মাথা নিচু করে চুমু খায় শেহরিনের গালে কপালে থুতনিতে, অজস্র চুমুতে ভরিয়ে তোলে ভেজা মুখরেখাকে। দুহাতে চোখের কানে সে বেয়ে চলা অশ্রুগুলোকে নির্মিত করে দেয় সে। প্লিজ আর কান্না করো না। আপনার তৃষ্ণায় শেহরিন মরে যাচ্ছিল। এই জন্য তো সব নিয়ম ভেঙে চলে এসেছি। আপনি ছাড়া আমি অসম্পূর্ণ নেতা সাহেব। প্লিজ আমাকে আর এত কঠিন পিপাসায় কাতর করবেন না, আমি সহ্য করতে পারি না। করবো না, কথা দিচ্ছি। শেহরিন সান্নিধ্যের ডান হাতটা নিজের গাল ছুঁয়ে দিয়ে ঠোঁটের কাছে নিয়ে আসে, ছোট ছোট চুমুর মাঝে কান্না ভেজা রক্তিম চোখে তাকিয়েই বলে, আপনার রাজকন্যাকে দেখবেন না? দেখতে চাই। পিছু ফিরে তাকান। সান্নিধ্য পিছু ঘুরে তাকায় সাঞ্চির কোলে নব্য প্রস্ফুটিত তার রক্তের অংশকে দেখা মাত্র দৃষ্টি স্থির করে ফেলে। ধারালো সেই চোখ জোড়াতে শ্রাবণের বৃষ্টি ন্যায় শীতল হয়ে ওঠে মুহূর্তেই। তার নির্ঘুম রাতের ক্লান্তিকর দেহটাতে এক অন্যরকম আবেশ এসে ভেড়ে। তার মেয়ে, তার রাজকন্যা, তার জীবন তো ফুল দুনিয়াতে এসেছে, অথচ বাবা হয়ে সে এতদিন পারেনি ছুতে থাকে। মেয়ে তার বাবাকে পায়নি জন্মে 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও। এই হাহাকার সান্নিধ্যের পাথর বুকটাকে একদম ছিন্ন ভিন্ন রক্তক্ষয়ী করে তোলে। 30টি বছরের জীবনে যদি হার শব্দটা আসে, তাহলে সেটা এখানেই হবে। সে তার মেয়ের কাছে হেরেছে। নিজের অসারতাকে দমিয়ে সান্নিধ্য ধীর পায়ে এগিয়ে যায় সাঞ্জির পানে। কোলে থাকা তার মেয়েকে এড়িয়ে সাঞ্জির কপালে স্নেহের চুমু এঁকে দেয়, অতঃপর হাত বাড়িয়ে নিজের অস্তিত্বকে তুলে নেয় কোলে। সাঞ্জি চলে যায় নিজস্ব কক্ষে। এই মুহূর্তটা একান্তই তাদের। সাহমিকার সঙ্গে তার বাবার প্রথম দৃষ্টি বিনিময় হয় নীরবে। দুজন দুজনের পানে পলকহীন চোখে তাকিয়ে থাকে। বাচ্চাটা অচেনা এক মুখ আচানক দেখতে পেয়ে হাত পা নাড়তে থাকে। গোলাপি রঙা ঠোঁটটা ফুঁড়ে নিজ বাক্যে সুর তোলে। পুরুষ মানুষ কালে ভদ্রে চোখে জল আনে, তাও সেটা অধিক সুখে। জীবন সংকটপূর্ণ কিংবা অতলে হারিয়ে গেলেও তাদের চোখ থাকে শুষ্ক। ঠিক তেমনি সান্নিধ্যের জ্বলন্ত চোখে বৃষ্টি নামে না বহু বছর ধরে। কবে কোথায় কখন কেঁদেছে মনে করতে পারে না সে, তবে আজ প্রকৃতির সাথে তার চোখ সঙ্গ মেলায়। মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকা সেই লাগামহীন বেপরোয়া নেতা সাহেবের চোখের কোণে পানি এসে জমে এবং কিছু সময়ের ব্যবধানে নিভৃতে গড়িয়ে পড়ে তার মেয়ের পায়ের ওপর। সান্নিধ্য মাথা নিচু করে চুমু খায় তার জীবনের অনাগত জারুল ফুলের কলিকে। স্নিগ্ধ নরম ছোট্ট দেহটাতে সে পিতৃস্নেহে ভরিয়ে তোলে। বুকের ভেতরে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে আতুরে আহ্লাদে ভাসায়। কানের কাছে মুখটা নিয়ে ধীর কণ্ঠে উচ্চারণ করে, আই এম সরি মা, আই এম সরি। সাহমিকার নরম কোমল হাত এলোমেলো ভাবে বাবার গালে বিচরণ করে। খামচে ধরে সে ছোট্ট ছোট্ট নখ দ্বারা। শেহরিন চোখ বন্ধ করে দমকান্ন কান্না থামায়। বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্ত তার কলিজা ঠান্ডা করে তোলে নিমেষে। ঠোঁটের ঠোঁট চেপে সে ঘোলাটের চোখ নিয়ে এগিয়ে আসে সান্নিধ্য এবং মেয়েকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে ফিসফিসিয়েই বলে, এই দিনের অপেক্ষায় আমার কেটেছে বহুদিন। রাঙা সকালে ঝকঝকে আলো ফুটেছে ধরণীতে। আকাশে আজ ঠাঁই মেলেনি মেঘের। এই দুদিন পুরোটাই বৃষ্টিমুখ হয়ে থাকার পরে মিষ্টি রোদ্দুর আজ সবিস্তারে নিজেকে ছড়িয়েছে। দূর আকাশে পাখির কলতানের মৃদু আওয়াজ কানে ভাসে। সকাল সকাল শাওয়ার শেষে ভেজা চুল মুছতে মুছতে আয়নায় নিজেকে দেখে শেহরিন। ঠোঁটের কোণে ল্যাপটানো তার স্বতঃস্ফূর্ত হাসি। আজ কতগুলো মাস পেরিয়ে সে নিজেকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আয়নায়। কি প্রাণবন্ত সতেজ লাগছে দেখতে। অথচ পার করে আসা দিনগুলো কি বিভৎস বিদঘুটে ছিল মনে হতেই গা শিউরে ওঠে তার। আয়নাতে নিজের প্রতিছবি দেখারও বিন্দুমাত্র ইচ্ছে হয়নি এতদিন।
তার সব ইচ্ছে রং আহ্লাদ নেতা সাহেবের কাছে জিম্মি হয়েছিল। আজ সেগুলো মুক্তি পেয়ে যেন ডানা মেলে উঠছে আকাশে। টাওয়াল দিয়ে চুল পেঁচিয়ে সে পিছু ঘুরে তাকায়। সর্বোপরি একজন স্ত্রী ও একজন মা হিসেবে সবচেয়ে সুন্দর দৃশ্যটা তার চোখের সামনে ফুটে ওঠে। নেতা সাহেব আর তার আদরে রাজকন্যা একসাথে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমের মাঝেই বাবা তার হাত মেয়ের পেটের ওপর ছড়িয়ে আগলে রেখেছে আলতোভাবে, যেন এক মুহূর্তে ছাড়তে নারাজ। মেয়েও তা বেশ সুন্দরভাবে লুফে নিয়েছে। কোনো নড়াচড়া, হাত পা ছোড়াছুড়ি নেই। গোলাপি চিকেন চোখ ঠোঁট দুটো চোখা করে সেও পিতৃ ছায়ায় আরামের নিদ্রায় নিমজ্জিত। ইস, কত আকাঙ্ক্ষার দিন ছিল এগুলোর, কত অপেক্ষা, কত কামনার ছিল এই সুন্দর দৃশ্য। উত্তাল সমুদ্রে খেই হারিয়ে ভেসে বেড়ানো নৌকাকেও যেন থিতু করে পথ দেখিয়ে দেয়। বাবা তার মেয়েকে পেয়েছে, আর মেয়ে পেয়েছে তার বাবাকে। ব্যাস, আর কি চাই? শেহরিন নিমিলিত লোচনে কতক্ষণ তাকিয়ে থেকে নিজের চোখ জোড়ায়। ভেতরে হতে প্রশান্তির দীর্ঘশ্বাস ঝেড়ে ঘড়িতে সময় দেখে নেয় 8:30 বাজে। 10টায় তার ক্লাস রয়েছে। দেখতে দেখতে দ্বিতীয় বর্ষ শেষ হয়ে এলো, আর কদিন পর হতেই ফাইনাল এক্সাম শুরু হবে। প্রিপারেশন তার একদম বাজে। কোনো মতে এখন সিজিপিএ 3টা ধরে রাখতে পারলেই যেন খুশি। জীবনের গতি পথ যে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, এটা এখন শেহরিন মনে প্রাণে বিশ্বাস করে। আপ অ্যান্ড ডাউন সিস্টেমটা সে বেশ ভালোভাবে রপ্ত করতে শিখেছে, নিজেকে মানিয়ে নিয়েছে। জীবন কখনোই সামলাতে সমান তালে প্রবাহিত হয় না। এই ক্ষেত্রে নিজেই তার উৎকৃষ্ট প্রমাণ। এই যে ছোটবেলা হতে ভার্সিটি ওঠার পর ফার্স্ট ইয়ার পর্যন্ত পরীক্ষার রেজাল্ট নিয়ে সে কত বেশি সিরিয়াস ছিল। আর যাই হয়ে যাক না কেন, টপ লিস্টে তাকে থাকতেই হবে। একটু এদিক সেদিক হলে তার চোখের ঘুম উবে যেত। আর আজ পরিস্থিতি তাকে কোথায় নিয়ে এসেছে। টপ লিস্টের মায়া ছেড়ে এখন সে একটু ভালোভাবে পাশ নিয়ে চিন্তিত। আর এটুকু হলে সে মহা খুশি। শুনছেন, একটু উঠুন না। সান্নিধ্যে শিওরে এসে বসে শেহরিন। ঘাড় নিচু করে হাত দিয়ে সন্তর্পণে সে সান্নিধ্যকে তোলার চেষ্টা করে। মেয়ের দিকে নজর রেখে ফিসফিস কণ্ঠেই বলে, উঠুন, একটু চোখটা খুলুন। হুম, ঘুমটা একটুখানির জন্য ভাঙান। বলো, শুনছি। আজকে আপনি বের হবেন কখন? সান্নিধ্য ঘুম হালকা করে চোখ খুলে তাকায় ধীরে ধীরে। পাশ ফিরে কন্যা সাহেবার দিকে দৃষ্টি বুলিয়ে শেহরিনের দিকে তাকিয়ে ধীর কণ্ঠেই বলে, রাতে। সারাদিন বের হবেন না? সম্ভবত না। শিওর হয়ে বলুন। কোনো দরকার? আপনি বাসায় থাকলে আম্মাকে আর আসতে বলবো না তাহলে। কালকে রাতে আম্মা ফোন করে বলেছেন আজকে আসবেন। আসুক, সমস্যা কি? সমস্যা আছে। আম্মা টানা কয়দিন ধরে এরকম আসা যাওয়ার পথেই আছে। আমি বুঝতে পারছি তার সমস্যা হচ্ছে, কিন্তু সে বলছে না। এরকম চলতে থাকলে আর্থাইটিসের সমস্যাটা বেড়ে যাবে। সান্নিধ্য বাম হাতে শেহরিনের কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছাকাছি টেনে আনে। কোলের মাঝে মুখ ডুবিয়ে রেখে নরম গলায় বলে, আচ্ছা, আমি না করে দিব তাহলে। শেফালি 2 দিনের ছুটিতে আছে। আমার আসতে আসতে দুপুর পার হবে। এটুকু সময় আপনি মায়ের সঙ্গে কক্ষবন্দি থাকবেন। ওর জন্য তোলা সব খাবার আমি রেডি করে রেখে দিয়েছি, সঙ্গে টাইমটাও লিখে রেখেছি। সেই অনুযায়ী খাওয়াবেন। আর আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ দুটো আলাদা বাক্সে রাখা। সময় মতো খেয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, আজকেই শুধু আম্মা আসুক। শেহরিন চোখ সরু করে কপালে কুঁচকে তাকায় সান্নিধ্যের দিকে। চুল টেনে ধরে কোমরের ভাঁজে হতে মুখ টেনে তুলেই বলে, বললাম না আমার সমস্যা। কঠিন কি কাজ যে নিজে করতে পারবেন না? আমি তো সব গুছিয়েই রেখেছি। শাহমিকাকে খাওয়ানোটা টাফ। আমি সব পারি না খুব একটা। টাফ কিছুই না। আমার মেয়ে দেখতে তার বাবার মতো হলেও স্বভাবে মায়ের মতো হয়েছে, একদম শান্ত নম্র। মেয়ের বাবাও শান্ত, নম্র। তার কাটা শান্ত নম্র। শুনুন নেতা সাহেব, অভ্যাস করতে হবে। সামনে আমার এক্সাম। আম্মা, তিথি ভাবি, সানজি আপু এনাফ করে চলেছেন আমাদের জন্য। এই মানুষগুলোর উপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমিয়ে নিজেদের একটু অ্যাক্টিভ করতে হবে। আর কত করবে তারা বলুন? আপনি শুধু ফিডিং বোতলটা ওর মুখে ঠিকঠাকভাবে ধরবেন। আন্ডা বাচ্চা কোনো প্রকার টু ব্যাকে ছাড়াই সুন্দরভাবে খেয়ে নেবে। যদি কান্না করে? গান, ছড়া, সেটা এটা সেটা বলে বলে কান্না থামাবেন।
টিভি বা ফোনে গান বা ছড়া দিলে হবে না? চুল ধরে টান দিব? মহা মুশকিল। গুন্ডাগিরি খুব ভালো পারেন তাই না? এসব ভালো কাজ তো পারবেন না। এখন যদি বলি যান ওই মানুষটাকে আইসিইউ এর কেবিনে শিফট করুন, দৌড়ে দৌড়ে যাবেন। সান্নিধ্য ক্ষীণ হেসে দুহাতে কোমর চেপে ধরে এক ঝটকায় নিজের বুকের ওপর নিয়ে আসে শেহরিনকে। টাওয়েল খুলে ভেজা চুলগুলো তার মুখের ওপর এসে পড়ে। দু এক ফোঁটা জলের কণা চোখের ভেতরে যেতে চোখ বন্ধ করে নেয় সে। ধরলাম না, ছুলাম না, সাবান নেওয়া হয়ে গেল তোমার। একদম বাজে কথা বলবেন না। ভার্সিটি থেকে ফিরতে দেরি হবে জন্য শাওয়ার নিয়ে যাচ্ছে। ছাড়ুন। এখন না, 10 মিনিট পর। যে দায়িত্ব দিয়ে যাচ্ছ সেগুলো ফুলফিল করার জন্য এনার্জির প্রয়োজন আমার। আপনি ঠোঁটকাটা কেন এত? সান্নিধ্য শেহরিনের ভেজা চুলগুলো এক হাতে পেছনে সরিয়ে দিয়ে কানের পিঠে গুজে দেয়। চোখে চোখ রেখে হাসকি স্বর টেনেই বলে, আমার ভালো ঠোঁট তোমার কাছে গাটা মনে হচ্ছে? তার মানে আমার ঠোঁট আসলে কেমন সেটা এতদিনেও তুমি চিনতে পারোনি। ভেরি স্যাড। এনিওয়ে, নো প্রবলেম, চলো দেখিয়ে দিচ্ছি। নেতা সাহেব। প্র্যাকটিক্যালে মার্ক বেশি নেত্রী সাহেব, সো প্লিজ নো মোর আর্গুমেন্ট। মেয়ে আছে। মেয়ে ঘুমাচ্ছে উপাস ফিরে। ইস, দেরি হয়ে যাবে। জাস্ট ওয়ান কিস। শিওর? শিওর। শেহরিনকে নিশ্চয়তার প্রদান করার সঙ্গে সঙ্গে সান্নিধ্য নরম ঠোঁটজোড়া দখল করে নেয় তার পুরো ঠোঁটের মাঝে। দীর্ঘ দিনের তৃষ্ণার্ত পথিক কোমল সুধা পান করতে হয়ে ওঠে ব্যস্ত। নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রগাঢ় অভিলাষে দুজনের ওষ্ঠ মিলে যায় একে অপরের সাথে। পরম আবেশে চোখ বুজে নেয়। দুটো চোখ বুজে আসলেও সতর্ক থাকে শেহরিন। কিছু সময় পেরোতে নিজেকে ছাড়ানোর জন্য হয়ে ওঠে ব্যাকুল, কিন্তু নেতা সাহেবের জাস্ট ওয়ান কিসের মেয়াদ ফুরোয় না। সে তার কাছে মত্ত। দুহাতে শেহরিনের গাল স্পর্শে চেপে ধরে মাথা নাড়িয়ে শান্ত থাকতে বলে তাকে। সময় পেরোয় খানিকটা। অধৈর্য হয়ে বহু কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয় শেহরিন নিজেকে। চোখ দুটো বড় বড় করে হাঁপিয়ে নিঃশ্বাস ছাড়ে সে। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে কড়া সুর তুলেই বলে, 7-8 মিনিট ধরে জাস্ট ওয়ান কিস? একটা কিসই তো করেছি, মাঝখানে তো কোথাও থামিনি। ব্রেক চাইছিলে তুমি? শেহরিন সান্নিধ্যের গাল খামছে ধরে গোল গোল চোখ করে তাকিয়ে বলে, আপনার মাথা যেগুলো বলেছি সেগুলো ঠিকভাবে পালন করবেন। উল্টাপাল্টা কিছু হলে এই ঠোঁট সেলাই করে দিব, মাইন্ড ইট। শেহরিন ইউনিভার্সিটিতে যাওয়ার পর বাবা মেয়ে মিলে প্রায় 1.5 ঘন্টার বেশি ঘুমিয়ে নেয়। 11টা ছুঁই ছুঁই সময় কলিং বেলের শব্দে প্রথমে ঘুম ভাঙে সান্নিধ্যের। মেয়ের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পাতায় চুমু দিয়ে শোয়া ছেড়ে উঠে পড়ে সে। আর মোড়া ভেঙে পরনে টি শার্টের ভাঁজ টেনে চলে যায় দরজা খুলতে। সরি স্যার, ঘুমাচ্ছিলেন। সমস্যা নেই, এসো ভেতরে। আরহাম এবং রিমন এসে উপস্থিত হয়েছে অ্যাপার্টমেন্টে। একজনের হাতে খালি থাকলেও আর একজনের হাতে ফাইলপত্রের ঠাসা। সান্নিধ্য ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসতে না বসতেই বেডরুম হতে ভেসে আসে সদ্য ঘুম ভেঙে ওঠা রাজকন্যার কান্নার শব্দ। কর্ণকুহরে সেই কান্নার শব্দ পৌঁছানো মাত্র সান্নিধ্য তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ে। দ্রুত গতিতে সোজা চলে যায় মেয়ের কাছে। কিছুটা সময় পেরোতেই মেয়েকে কোলে নিয়ে বের হয়ে আসে সে, কিন্তু রাজকন্যার কান্না চলমান। বুঝে উঠতে পারে না কি বলে কান্না থামাবে এখন সে। আরহাম, গান বা ছড়া টড়া কিছু পারো? আরহাম এদিকে সেদিকে তাকিয়ে নীরব গলায় বলে, স্যার পারি না, রিমন পারে। রিমন, একটা ছড়া বলো তো। রিমন থতমত দৃষ্টিতে আরহামের দিকে তাকায়। এই মুহূর্তে সে কি ছড়া বলবে? ছড়া বলার বয়স তো পেরিয়ে এসেছে সেই কোন কালে। বিয়ে করার পর সে ছড়া বলা মানায় নাকি? হতাশাগ্রস্ত চাহনি মেলে সে এবার সান্নিধ্যের দিকেই তাকায়। স্যার, লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা দুজনেই শুধু শুনবো। শুরু করো। একটু হাত পা নেড়ে নেড়ে আবৃত্তি করবে। ফ্যাসাদে পড়ে রিমন উঠে দাঁড়ায়। সাহমিকার সামনে এসে দুহাত নেড়ে ছড়া কেটে কেটে বলতে শুরু করে, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া রুটো সিং, তারা হাট্টিমাটিম টিম। সাহমিকা একদণ্ড থামে। ছলো ছলো চোখে সে বাবার গলা খামচে ধরে সামনে দাঁড়ানো ব্যক্তির আবৃত্তি শুনে, কিন্তু তার চুপ থাকার স্থায়িত্বকাল বেশক্ষণ হয় না। রিমনের ছড়া শেষ হতে না হতেই আবার শুরু করে কান্না। একটা গান বলো এবার। স্যার, আমি গান পারি না, সত্যি বলছি। সান্নিধ্য মেয়েকে নিয়ে পায়চারি শুরু করে। এটা ওটা বলে কান্না থামানোর চেষ্টায় মত্ত হয়ে ওঠে, কিন্তু মেয়ে তার থামে না। স্যার, আমি একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি,
বাইরে গেলে বাচ্চারা অনেক কান্না করে না। সত্যি? পিওর সত্যি। আচ্ছা 2 মিনিট ঘুরিয়ে নিয়ে এসো, মনে হচ্ছে ক্ষুধা লেগেছে। সান্নিধ্যের কোল হতে সাহমিকাকে নিয়ে রিমন বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। দরজার কাছে যেতে না যেতেই বেজে ওঠে কলিং বেল। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? দাদুমণি কান্না করছে কেন? আন্টি একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কান্না থামবে। মিসেস নাতনির হাতের ব্যাগটা কোনো রকমে শু ক্যাবিনেটের উপর রেখে নাতনিকে নিজ কোলে নিয়ে নেয়। ব্যস্ত কণ্ঠেই বলে, মনে হচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছে, খিদে পেয়েছে। বাইরে থেকে ঘুরিয়ে আনলে কি পেট ভরবে? এসব উদ্ভট আইডিয়া কোথায় থেকে পাও তোমরা, বুঝি না। রিমন নির্নিমেষ চাহনিতে সান্নিধ্যের দিকে তাকায়। সান্নিধ্য মায়ের আগমন দেখে কিছুটা অবাক হলেও বড় মুহূর্তে মনে পড়ে সে আসলে ফোন করে তাকে আসার জন্য নিষেধ করতে ভুলে গিয়েছে। শেহরিন চলে যাওয়ার পরপরই আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমানোটা হচ্ছে মেইন কারণ। শেহরিন ভার্সিটি গিয়েছে। হ্যাঁ, দাদুমণির খাবার। ডাইনিং প্লেসে। মিসেস নাজনীন ছেলের পাশ কাটিয়ে যেতে যেতেই বলেন, বাবাও হয়েছো তুমি, খিদে পেটে মেয়েকে বাইরে পাঠাচ্ছ ঘুরতে যেতে। সান্নিধ্য ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে সোফায় বসে পড়ে। ছোট্ট বাচ্চা কাচ্চার সে কি কিছু বোঝে নাকি? খিদে যে লেগেছিল এটুকু যে তাও বুঝতে পেরেছে, তাই তো অনেক। স্যার এই ফাইলগুলোতে আপনার সাইন লাগবে, কাজ আটকে পড়ে আছে অনেক। যে সময় নির্ধারণ করেছিলেন তার চেয়েও বেশি সময় লাগছে। বর্ষার আগেই কাজ শেষ করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমি আমার পদ তার আগেই ছাড়ছি। সান্নিধ্যের শেষ কথাটা আরহাম রিমন কেউই বুঝতে পারে না। কিঞ্চিত কপাল ভাঁজ করে ধীর কণ্ঠেই জিজ্ঞাসা করে, সরি স্যার, পথ ছাড়ছেন মনে হয়। সান্নিধ্য ফাইলগুলোতে সাইন করতে করতে এক নজর চোখ তুলে তাকায়। ঠান্ডা গলায় বলে, এমপি পদ থেকে আমি আমার জায়গা ছেড়ে দিব, পদত্যাগ করব। কেন স্যার, কি বলছেন আপনি? হঠাৎ এরকম সিদ্ধান্ত? ফাইনাল ডিসিশন, অচিরেই ইস্তিফা দিয়ে দিব। আরহাম রিমন দুজনেই সমানতালে বিচলিত হয়ে ওঠে। এমপি সাহেবের দুর্গম সিদ্ধান্তের কারণ তারা বুঝে উঠতে পারে না। বিস্মিত গলায় বলে, রাজনীতি ছেড়ে দিব স্যার। তোমার মনে হয় এরকম? আমার মাথায় এই মুহূর্তে পিস্তল ধরে কেউ বললেও আমি বিশ্বাস করব না। সান্নিধ্য আরহামের কথা কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে শীতল কণ্ঠেই বলে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদে লড়ব। স্যার বুঝতে পারছি আপনি রিসেন্ট ঘটনার জোরে এমন ডিসিশন নিয়েছেন, কিন্তু এটা একটা ঝুঁকিপূর্ণ, বুঝতে পারছেন স্যার? জেনে শুনে অতই সাগরে ঝাঁপ দিবেন? ঝাঁপ না দিলে ভয় কাটবে না। স্যার দিস উইল নট চেঞ্জ এনিওয়ে। আগামীকাল মিটিংয়ে সব ক্লিয়ার করব। তোমাদের দুজনকে জাস্ট আগে থেকেই জানিয়ে রাখলাম, হয়ে গিয়েছে। নাও। আরহাম সান্নিধ্যের হাতে হতে সম্ভ্রম চিত্তে ফাইলগুলো নিজ হাতে তুলে নেয়। স্যারের এমন সাহসী পদক্ষেপে সে রীতিমতো তাজ্জব বনে গেলেও নিজেকে সামলে রাখে। তিনি যেটা সিদ্ধান্ত নেন সেটার এমনিতেও কোনো পরিবর্তন হয় না। অতএব অবাক হয়ে লাভ নেই, খুব একটা কাজে লেগে পড়তে হবে। কিন্তু কাজটা যে কতটা কঠিন হবে সেটা ভাবতেই তার গা ঘেমে উঠেছে। ব্রেকফাস্ট করেছো সান্নিধ্য? সান্নিধ্য আরহাম রিমনকে বিদায় দিয়ে এসে বেডের ওপর শুয়ে পড়ে। মেয়েকে দু হাতে কোলে নিয়ে এসে শিউনি তুলে ধরে। একটু হাসি হাসি মুখ করতেই মেয়ে তার বাবাকে দেখে গড়গড় আওয়াজ করে হাসে। নাতনিকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে সুন্দর একটা পিচ কালারের ফ্রক পরিয়ে দিয়েছেন মিসেস নাজনীন। একদম গায়ের রঙের সঙ্গে মিলে গিয়েছে ফুটফুটে কন্যার রং। এদিকে পেট ঠান্ডা তো রাজকন্যার মাথাও ঠান্ডা। উঠেছি মাত্র। কাজ শেষ হয়েছে? হ্যাঁ। মিসেস নাজনীন উঠে চলে যান কিচেনে। বাসা হতে ছেলের পছন্দের ঝরঝরে খিচুড়ি আর মাংস ভুনা করে নিয়ে এসেছেন তিনি। প্লেটে সার্ভ করে সে নিয়ে আসে আবারও কক্ষে। একটু উঠে বসো। পরে খাচ্ছি। খাইয়ে দিচ্ছি, দাদুমণিকে তুলে বসো তুমি। সান্নিধ্য সাহমিকাকে নিয়ে বিছানায় আছোয়া হয়ে বসে। বাবার মেয়ের চলমান খুনসুটির ফাঁকে ফাঁকে মিসেস নাজনীন ছেলেকে খাইয়ে দেন। আজ কতদিন পর মনে হচ্ছে ছেলেকে একটু কাছে পেয়েছেন তিনি। নিজ হাতে খাইয়ে দিতে পেরে তার আত্মার প্রশান্তির ঢেউ উপচে পড়ে। মেয়ে হয়েছে, এবার একটু নিজের লাগাম টানো। এতদিন যা করেছো। এখন এসব কোর্ট কাচারি, পুলিশি কেস, খুন খারাপি থেকে নিজেকে দূরে সরাও। আমি দূরে সরেই থাকি, এরা আমার পিছু পিছু আসে। রাজনীতি না করলে হয় না? এত ঝড় দেখতে দেখতে আমার নিজেরই ক্লান্ত লাগে।
চাইলে বিজনেসের দিকটা ফোকাস করতে পারো তুমি। বিজনেস তোমার বড় ছেলের জন্য, রাজনীতি আমার জন্য। আমার অন্যদিকে ফোকাস করা সম্ভব নয়। মিসেস নাজনীন ছেলের কথা শুনে নিভৃতে দীর্ঘশ্বাস ছাড়েন। কাকে কি বোঝাতে এসেছেন তিনি? এই একরোখা ছেলে ছাড়বে রাজনীতি? তাহলে ঝামেলা করবে কে? আম্মা, তুমি হঠাৎ করে ভালো মা হয়ে যাচ্ছ যে? কোনো কম্পিটিশনে নাম লিখিয়েছো নাকি? মানে? তোমার এত সুন্দর পরিবর্তন হুট করে কারণটা কি? মিসেস নাজনীন মুখ ভার করেন, শক্ত গলায় বলেন, মায়েদের ভালোবাসতে কোনো কারণ লাগে না, তুমি কারণ খুঁজতে এসেছো মানে? একটু দেরিতে হলেও তার মানে তোমার উপলব্ধি হয়েছে। দয়া করে আর লজ্জা দিও না। আমি নিজেই নিজের কাজের জন্য অনেক অনুতপ্ত। এখন একটু আমাকে আমার দায়িত্বগুলো পালন করতে দাও। তোমাদের 3 ভাই বোনের মুখে কিছুই আটকায় না, তাই না? জানো, অনেক সন্তানেরা আছে যারা মায়েরা হাজার অন্যায় করলেও মুখ ফুটে কিছু বলে না, চুপচাপ থাকে। তাদের মতে মায়েরা কখনোই ভুল করতে পারে না। আর আমার 3টা ছেলে মেয়ে মাশাআল্লাহ হয়েছে। মায়ের একটু খুঁত পেলে সঙ্গে সঙ্গে শুলে চড়ায়। এক একজনের কথা বানিয়ে আমি খেয়ে হারিয়ে ফেলি। মনে হয় যেন আমি চরম শত্রু। মাঝে মাঝে তো ভাবি আমার পেটের সন্তানগুলো এমন কিভাবে হলো। একটা অন্তত মায়ের পক্ষে থাকা উচিত ছিল নয় কি? সান্নিধ্য মায়ের হাত হতে লোকমা মুখে নিয়ে খেতে খেতেই বলে, অন্যায় সবার কাছেই সমান। মা ইমোশনাল একটা ওয়ার্ড, জন্য সবাই ভাবে মায়েদের কোনো ভুল হতে পারে না, বা তারা যা করে সেটার প্রতিবাদ করা উচিত নয়, তাহলে বেয়াদবি হবে। বাট ইটস টোটালি রং। মায়েদের ভুলগুলোকে গ্রহণ করে নেওয়া মানে তার বিপরীতে থাকা মানুষটাকে কষ্ট দেয়া বা তার প্রতি অবিচার করা। এটা কখনোই করা উচিত নয়। ভুল সবাই করে, প্রতিবাদও তাই সবার জন্য করা উচিত। এটা ঠিক, যদিও আমার একটু খারাপ লেগেছিল নিজের সন্তানেরা কেন আমার বিপক্ষে যাবে এটা ভেবে। কিন্তু তারপরে যখন আমার অনুশোচনা হয়েছে, তখন মনে হয়েছে আমি সত্যিই শেরিনের প্রতি অন্যায় করেছি। এ সময় তুমি যদি আমাকে সাপোর্ট করতে, আমি হয়তো আরও ওর প্রতি রুড হয়ে যেতাম। ওর ভালোটা আমার চোখে পড়তো না। এভাবে চলতে থাকলে একটা সময় সেটা খারাপ দিক নিত। তবে ধন্যবাদ আপনাদের 3 ভাই বোনকে। আপনারা আমাকে সেই দিকটা হতে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে সরিয়ে এনেছে। এটা ধরে রাখবো আম্মা। আর সেহরিন যদি কখনো তোমার সাথে খারাপ বিহেভ করে, তুমি ওকে প্রথমে বুঝিয়ে বলবে। যদি সেটাতে কাজে না হয়, আমি ওকে বুঝাবো। শেরিন ওরকম মেয়েই নয় যে খারাপ বিহেভ করবে। ও ভীষণ আদুরে একটা বাচ্চা। আদর ভালোবাসা পেলেই তার আর কিছুই প্রয়োজন নেই। শাহমিকাও মনে হচ্ছে সেহরিনের মতো হবে। হলেই ভালো, তোমার মতো না হয় এটাই চাই। বাসায় ফিরবে কবে? সেহরিনের ফাইনাল এক্সাম শেষ হলে। এখান থেকে ওর ভার্সিটি কাছে। তাড়াতাড়ি ফেরো, আমার মন টিকছে না বাসায় কোনোভাবে। সোনালি রোদ মাখা বিকেলে সমাপ্তি ঘটেছে। বেশ কিছুক্ষণ হলো। লাল আভার সূর্য অস্ত গিয়েছে পশ্চিম আকাশে। সারাটা দিন রৌদ্রোজ্জ্বল পার হবার পর সন্ধ্যা নামার পরপরই আকাশে জমেছে মেঘ। থেকে থেকে হালকা বিদ্যুতের ঝলকানি চোখে পড়ছে। জোরালো হাওয়ায় গাছ হতে ঝরে পড়ছে পাতা পিচ ঢালা রাস্তায়। তবে এত কিছুর মাঝে নেই বৃষ্টির কোনো আভাস। এমনই এক লগ্নে জোর কদমে খানিকটা দৌড়ে দৌড়ে ছুটছে এক রমণী। মাথায় ওড়না টেনে এক হাতে মুখ আবৃত করে রেখেছে কোনো মতে। চোখ দুটোতে ভয়ের তোরেশের স্পষ্ট ছাপ, শুকনো ঠোঁট, আতঙ্কময় মুখরেখা। কিন্তু সম্ভবত তার হৃৎপিণ্ডটাও অশান্ত গতিতে কেঁপে চলেছে। আসিফ ভাই, কোথায় তুমি? কেন? বলো। আগ্রাবাদে। আমিও এখানে। তোমার এলাকায় এসে এই মুহূর্তে আমি ডেঞ্জার জোনে। ডেঞ্জার জন্য মানে কি হয়েছে? নাসিরের লোকজন আমার পিছু নিয়েছে। লিয়াকত নামের ওই বেটাও আছে সাথে। 5 জন হবে হয়তো। মনে হচ্ছে আর একটু হলেই ধরা পড়ব। আমি কি করব বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে আমার পা ছিলে গেছে, রক্ত বের হয়ে আসবে এখন। সন্ধ্যার সময় তুমি আগ্রাবাদে কি করতে এসেছ, তাও একা একা? তোমার বর্তমান পরিস্থিতির সম্পর্কে ধারণা নেই? সাঞ্চি কানে ফোন ধরে পিছু ঘুরে এক নজর তাকায়। শয়তানগুলো একদম তার পিছু সই সই। জনমানবে পূর্ণ রাস্তার জন্য দৌড় দিয়ে এসে তাকে ধরতে পারছে না, নয়তো এতক্ষণে ধরে ফেলতো। শুষ্ক ঠোঁট চেপে সে সামনে দৃষ্টি রেখে গতি বাড়িয়ে কম্পন গলায় বলে, কেন এসেছি, কী কারণে এসেছি এসব পরে শুনে বকবে। আগে আমাকে হেল্প করো। আশেপাশে কোনো বাসা বাড়ি আছে কি? না, মনে হচ্ছে রোডের ধার ঘেঁষে হাঁটছি আমি। সামনে জনবহুল কোনো কিছু? আসিফ ভাই, 2টো গলি দেখতে পাচ্ছি, কোনটাতে যাব?
গলির মধ্যে যাওয়ার নেই। না যে উপায় নেই, সামনে রাস্তা শেষ। আমি একটাতে ঢুকলাম, আমার লোকেশন চালু আছে, এখনই চলে এসো। আসিফ গাড়ি ড্রাইভিং করতে করতে দাঁতে দাঁত চেপেই বলেন, তো পাখা আছে, বললে উড়ে উড়ে আসবো, সময় লাগবে না। এখান থেকে 13 মিনিট শো করছে। অকাম ঘটনার সময় মনে থাকে না, সবগুলো ভাই বোনের মাথায় তার নষ্ট। এই আসিফ ভাই, ভালো হচ্ছে না কিন্তু। এই কথা আমি যদি ভাইকে না বলে দিচ্ছি, দেখো উল্টাপাল্টা কথা ছেড়ে তাড়াতাড়ি আসো। আর যদি কোনো অঘটন ঘটে, এর সম্পূর্ণ দায়ভার তোমার থাকবে। তোমার এলাকায় এসেছি মানে তোমার দায়িত্বের মধ্যে এসে পড়েছি। যে কোনোভাবে উদ্ধার করো, এটা তোমার কাজ। সানজি পিছু ঘুরে আর একটা বার তাকে সোজাসুজি ডান গলির মাঝে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু করে দৌড়। বৈদ্যুতিক খুঁটিতে লাগানো সাদা আলো তার লম্বা প্রতিচ্ছবি ফেলে রাস্তায়। লিয়াকতের দল ও সেই সাথে ঢুকে পড়ে গলিতে। আজকে আর ছাড়াছাড়ি নাই। বউরে পাই নাই তো কি হয়েছে, বোনরা তো পাইছি, একদম লুটাইয়া খুটাইয়া খতম কইরা দেবো। ওস্তাদ দৌড় শুরু করেন, পাখি উইরা যাওয়ানোর আগে খাঁচায় বন্দি করতে হইব। দৌড় লাগায়। সানজি হন্য হয়ে ধেয়ে আসা জানোয়ারগুলোর হাত হতে নিজেকে রক্ষা করতে উপায় না পেয়ে সামনে মাঝারি আকারের একটা বিল্ডিংয়ের খোলা গেট পেরে ঢুকে পড়ে। আশেপাশে চোখ বুলিয়ে দেখার সময়ও পায় না সে কোথায় ঢুকলো। রাতের কালো আধারে নীল রঙের সাইনবোর্ডে গেটের উপরে লেখা নিরঞ্জন আবাসিক হোটেল তার চোখে পড়ে না। ওস্তাদ, শালির বেটি এই হোটেলের মধ্যে ঢুকছে, চলেন। সানজি হাঁপাতে হাঁপাতে রিসেপশন পার হয়ে সোজা সামনের একটা কক্ষে ঢুকে পড়ে। উপস্থিত দুজন লোক ঝড়ের বেগে ছুটে আসা রমণীর সরাসরি কক্ষে ঢুকে যাওয়া দেখে একে অপরের মুখ চাওয়াচাই করে। তাদের বোধগম্য হয় না এই মুহূর্তে কি ঘটে গেল। এই মেয়ে কোথা দিয়ে কিভাবে আসলো, বিনা বাক্যে কক্ষে ঢুকে পড়লো। একটা মাইয়া ঢুকছে এখানে, মাত্র কোন দিক গেছে? রিসেপশনিস্ট দুজন একদল মাস্তান চেহারার মানুষদের সরাসরি প্রবেশ দেখে অবাক হয়ে পিছু পা হয়। নিশ্চিত হয় ঘটনা আসলে কি। তার মানে এই মেয়ের পেছন পেছন এরা এসেছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই বেটা কথা কানে যায় না, পিস্তল বাইর করমো। লিয়াকত চারপাশে চোখ বুলিয়ে পকেট হতে পিস্তল বের করে চোয়াল শক্ত করেই বলে, 2 টাকা দামের হোটেল খুঁজতে লাগবো না বেশি সময়, এই চল। স্যার, আপনারা একটু স্থির হন। এভাবে রুম তল্লাশি করে অন্যের প্রাইভেসি নষ্ট করার কোনো নিয়ম নেই। এই বেটা বেশি কথা কইবি না, ডিরেক্ট মাটি চাপা দিয়ে দেবো। লিয়াকতের দল প্রথম কক্ষ বাদ রেখে সোজা চলে যায় শেষ মাথায়। দুপাশে দাও প্রায় 13 কিংবা 14টি রুম হবে। একটা একটা করে তারা শুরু করে তল্লাশি। ঠিক তার 1 কিংবা 2 মিনিটের মাথায় ফের ঝড়ের বেগে এসে পৌঁছায় একজন লম্বা চওড়া পুরুষ, যে কিনা নির্দ্বিধায় আসা মাত্র সরাসরি সামনের কক্ষে ঢুকে পড়ে, যে কক্ষে একটু আগে প্রবেশ করেছে সেই রমণী। রিসেপশনিস্ট দুজন বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকে। কি হচ্ছে, কি সার্কাস চলছে, কিছুই বুঝতে পারে না তারা। তন্মধ্যে একজন নিস্তেজ গলা ভেদ করেই বলে, এটা কি পুরনো বাংলা সিনেমা লুকোচুরি পিএম খেলা চলছে? বুঝতে পারছি না, তবে হতে পারে এরা হয়তো শুটিং করেছে, ওরা ভিলেন। আর মাত্র যে সুন্দর দিকে লোকটা ঢুকলো সেটা হয়তো নায়ক। তাহলে মেয়েটা নায়িকা? উল্টাপাল্টা কিছু হয়ে যাওয়ার তাড়াতাড়ি স্যারকে ফোন করে এখানে আসতে বলো। হোটেল ম্যানেজার সাজ্জাদ আলম ফোন কল পেয়ে ছুটে আসেন তৎক্ষণাৎ। তার ঠিক কয়েক সেকেন্ড পরেই এসে পৌঁছায় কক্ষের মালিক আখতারুজ্জামান। দ্বিধাহীনভাবে তারা কক্ষে প্রবেশ করা মাত্র ভেতর হতে বের হয়ে আসে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে। মুহূর্তেই থমকে যায় সে। আসিফ সানজির হাত ধরে বের হয়ে যাওয়ার মুহূর্তে মুখ তুলে তাকায়। সামনে দাঁড়ানো অতি পরিচিত ব্যক্তিকে দেখে সে থমকায়। এনি হচ্ছেন এমপি সাহেবের চাচার বন্ধু আখতারুজ্জামান। ইস, সময় এখনই এই ব্যাটার এখানে আসতে হলো। আসিফ বুঝতে পারছে সর্বনাশ হয়ে গিয়েছে, তবে সে নিজের নার্ভাসনেস প্রকাশ করে না। সেলিমের ভাতিজি তুমি না? সানজি নাম, সান্দিধ্যের ছোট বোন। সানজি আসিফের হাতের তালুতে নখ বসিয়ে দেয়। চেনা পরিচিত মানুষের সম্মুখীন হতেই শীত দ্বারা বেয়ে তার শীতল স্রোত বেয়ে যায়। কোনো মতে মাথা নেড়ে হ্যাঁ জানাতেই বয়স্ক লোকটা বড় বড় চোখ করে তাকিয়েই বলেন, ও মাই গড, তোমরা আমার কক্ষে?
হোটেল ম্যানেজার সাজ্জাদ আলম চলমান পরিস্থিতি দেখে ঘাবতে থাকেন। একদিকে কিছু মস্তান তার হোটেলের 12টা বাজিয়ে দিচ্ছেন, অন্যদিকে কপতি জালে পড়েছে আটকা। হচ্ছেটা কি আসলে? জোর গলায় চেঁচিয়ে ওঠেন তিনি। আমার হোটেলে এসব কী চলছে? ম্যানেজারের চিৎকারে লিয়াকতের দল ঘুরে তাকাতে দূর হতে তাদের শিকারীদেরকে দেখতে পায়। সাথে সাথে গর্জন তুলে তারা ছুটে আসতে থাকে। এদিকে অথই সমুদ্রে বিপদ সংকেত উপরে উঠে যেতেই আসিফ সাঞ্জির হাত শক্তভাবে ধরে সবকিছু উপেক্ষা করে দৌড় শুরু করে। ঝড়ো হওয়া এলোমেলোভাবে বইয়ে চলেছে, হেলে দুলে নড়ছে দুপাশের কাজগুলো। আকাশ হতে ঝরছে 2-1 ফোঁটা করে বৃষ্টি। ম্লান রাত্রিতে দুজন মানবী দৌড়ে ছুটছে অজানা এক গন্তব্যে। সাঞ্জির পরনে সাদা রঙের গোলাকার ঘেরওয়ালা কুর্তি, সঙ্গে ওড়নাটা হাওয়ায় উঠছে ছন্দ হারিয়ে। 2 কামরার ফ্ল্যাট, ছোট সংসার, মাসে হাত খরচ 4 হতে 5,000 টাকা, সাথে সব শখ পূরণ ফ্রি হবে। এগুলো কি আসিফ ভাই? আর আমরা কোথায় যাচ্ছি? কাজী অফিসে। জীবন বাঁচে না, এর মধ্যে আবার কে বিয়ে করবে? আমি বিয়ে করব এখন। সাঞ্জির দৌড়ের গতির এক মুহূর্তেই ধীর হয়ে আসে। বিস্ময় ঘেরা চোখে সে তাকিয়ে থাকে আসিফের দিকে। অসংলগ্ন মুহূর্তে এমন ভারী একখানা কথা তার মাথার ওপর দিয়ে যায়। বুকের মধ্যে ধক করে ওঠে। আসিফ ছুটে চলা কালে হাতে টান পড়তে পিছু ঘুরে তাকায়। কি হলো? এসব কি বলছো তুমি? আমরা বিয়ে করব মানে? এই মুহূর্তে বিয়ে ছাড়া গতি নেই। আক্তার সাহেব গরম গরম খবরের হেডলাইন তৈরি করছে হয়তো। কিন্তু তুমি তো আমার ভাই হও আসিফ ভাই। দুনিয়াতে মায়ের পেটের ভাই পিতৃ সমতুল্য হয়, আর বাদ বাকি সব ভাই স্বামীতুল্য। ছি, এই লজিক আপনি কোথায় থেকে পেয়েছেন? আসিফ সাঞ্জির হাত ফের পাকড়াও করে জোর গতিতে দৌড় শুরু করে। শুষ্ক গলায় ভেদ করেই বলে, নিজে তৈরি করেছি, কোনো আপত্তি আছে? সাঞ্জি পড়ে যায় বিপাকে। বুকের ভেতর তার বাহিরের নাই ঝড় শুরু হয়েছে। এমন ক্রান্তি লগ্নে বিয়ের প্রস্তাবে সে খানিকক্ষণের জন্য নীরব হয়ে যায়। তাড়াতাড়ি উত্তর চাই। আমার চাহিদা যে বেশি আসিফ ভাই, কত বেশি? অনেক বেশি। তোমার কি সামর্থ্য হবে সেটা পূরণ করার? আসিফ পাশ ফিরে যায়। এলোমেলো চুলে ছন্দমতী নারীর চোখে চোখ রেখেই বলে, যেমন? আমি বিশ্বস্ততা চাই, আছে। বিশুদ্ধ ভালোবাসা, আছে। প্রয়োজনীয় সম্মান, অবধারিত। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এগুলোর মেয়াদকাল চাই। আজীবন মেয়াদকাল। আমি ঠকতে চাই না আর। সে সুযোগ দিচ্ছে না আর। সাঞ্জি দৌড় থামায়। অনেকটা দূর এসে গিয়েছে তারা। চোখ মুখ লাল হয়ে উঠেছে ক্রমাগত নিঃশ্বাস ফেলতে ফেলতে। বলে, ভালোবাসেন আমায়? আসিফ জবাব দেয় না, নিজের বিক্ষুব্ধ মনটাকে শান্ত করার প্রয়াস করতে থাকে। দুহাতে মুখ ঢেকে সে নিজেকে সংবরণ করে। সাঞ্জিকে সে ভালোবাসে এই প্রশ্ন মনকে করতেই মন তাকে জবাব দেয় সেই পুরনো দিনের কথা। নিজেকে দমাতে চায় সে, কিন্তু হ্যাঁ এমন সুর তুলেই বলে, প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। 2 চোখে অন্ধকার দেখি, ঘুম আসে না আমার। রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। এই দুঃসময়ের এমন গান মাথায় আসতেই লজ্জা পায় আসিফ। দীর্ঘশ্বাস ফেলে সে। অবশ্য মনকে দোষ দিয়ে খুব একটা লাভ নেই। সাঞ্জিকে যেদিন প্রথম দেখেছিল সেদিন হতে সে অহনার জায়গায় তাকে বসিয়েছে। এর একমাত্র জীবন্ত উদাহরণ রিমন। সে জানে গিটারের তালে আসিফ এই গানের সুর কতবার তুলেছে, কিন্তু সাঞ্জির সামনে তা থেকে গিয়েছে অপ্রকাশিতব্য। হ্যালো রিমন, মামাকে নিয়ে আয় তাড়াতাড়ি। আমি সাঞ্জিকে বিয়ে করতে যাচ্ছি। স্ট্যান্ড রোডে কাজী অফিসের কাছাকাছি। সান্নিধ্য ভাইদের জানাবি না, বিয়ের পর আমি নিজেই জানাবো। তাড়াতাড়ি। রিমন, কিছু ফুল এনে দিতে পারবি? খালি খেলে লাগছে। ভাই, আপনার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? মাথা আমার ঠিক হয়ে আছে, তুই তাড়াতাড়ি ফুল এনে দে। রিমন হতাশা আর ভয়ার্ত চোখে চাহনিতে সংমিশ্রণ ঘটিয়ে পা পাড়ায় ফুল আনতে। তার মাথা বন বন করে ঘুরছে। কল্পনাতেও ভাবেনি এই পাগল প্রেমিক এত দূর চলে আসবে। এই পুরুষের এতকালের ভালোবাসার সাক্ষী সে। নিজ চোখে দেখেছে সাঞ্জির প্রতি আড়ালে জমানো ভালোবাসার কিছু পরিস্ফুটন। কত রাত গিয়েছে গিটারের সুরে সুরে সে তার অব্যক্ত ভালোবাসাগুলোকে স্মরণ করেছে নিভৃতে। এই সব কিছু
রিমনের জানা। কিন্তু শেষে এই সব শেষমেশ এমন দুঃসাহসিক কাজ যে করে বসবে সেটা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। সরাসরি বিয়ে, তাও আবার কাজী অফিসে। এত সময় নিলে তো সমস্যা, আমার তো আরও ক্লায়েন্ট বসে আছে। একটু বসে থাকলে ক্ষতি নেই কাজী সাহেব, সারাদিন মানুষ দৌড়ের উপরে থাকে, বসার সুযোগ কোথায় পায়? এই সুযোগে একটু বসে থাকুক। কাজী সাহেব বিরক্ত হন খানিকটা, রেজিস্টার খাতা বের করে অকারণে পৃষ্ঠা উল্টাতে থাকেন। আধা ঘন্টা হয়ে এলো এমনভাবে বসে আছেন, এতক্ষণে তার গোটা তিনেক বিয়ে পড়ানো সম্পন্ন হয়ে যেত। অথচ এই কপত কপতির পাল্লায় পড়ে সে একদম আটকে আছে। একবার বলছে গার্জিয়ান আসছে অপেক্ষা করুন, এখন আবার ফুল আনার পর বিয়ে হবে অপেক্ষা করুন। এত অপেক্ষা করলে তো ব্যবসা তার লাটে উঠে যাবে। প্রশস্ত কাঠের টেবিলে বড় চেয়ারটায় গম্ভীর মুখে বসে আছেন তিনি। ঠিক তার সামনে দুটো চেয়ারে বসেছে পাত্রপাত্রী। পাশের বেঞ্চে সাক্ষীদাতা হিসেবে আসিফের মামা সহ 2-3 বন্ধুবান্ধব। একটু পরেই বিবাহিত বনে যাবে বসারত এই নারী। মনে তার চাপা উত্তেজনা বইছে, অসম বেগে ছুটছে ঘাম, মুখরেখা আর গা জুড়ে বুকের মধ্যে ধরফর কিছুতেই কমছে না। হিসেব নিকেশের পালা শেষ হলেও ভাইদের ভয়ে সে গুটিয়ে যাচ্ছে বারে বারে, তাদের না জানিয়ে বিয়ের মতো একটা শুভ কাজ করতে যাচ্ছে। ব্যাপারটা অনুচিতের চেয়েও তার কাছে থ্রিলিং ভাব লাগছে। এদিকে আসিফ ভাইয়ের তার প্রতি আস্থা অজান্তেই এত গাঢ় হচ্ছে সেটাও বুঝতে পারছে না। মন মস্তিষ্ক তাকে একটাবারও বিপত্তির প্রশ্ন তুলছে না। অদ্ভুত। রিমন বৃষ্টিতে ভিজে কুড়ে ফুল এবং ফুলের গহনা নিয়ে এসে হাজির হয়। টাটকা লাল গোলাপ আর সাদা চারবেড়ার মিশেলে তৈরি গাজরা আর কপালের টিকলি। এছাড়া রাত হয়ে যাওয়াতে বিশেষ কিছু পায়নি সে। টুপটাপ জলের কণা পড়ে রয়েছে ফুলগুলোর ওপরে, কাঁচা ঘ্রাণ ছড়িয়েছে বেশ। আসিফ চেয়ার ছেড়ে উঠে রিমনের হাত থেকে ফুলের গহনাগুলো নিজ হাতে নেয়। সাদা চুড়িদার পরনে কোমল কাঁধের কাছে এসে বিনা সচকে হাঁটু গেড়ে বসে সে। আশেপাশে কাজী সাহেব সহ মানুষজনের তোয়াক্কা না করেই নরম হাত দুটোতে সে কাজরা পরিয়ে দেয় সযত্নে। অতঃপর মাথায় ফুলের টিকলিটা কোনো মতে একটু লাগিয়ে দিয়ে ওড়না দিয়ে ঘোমটা টেনে দেয়। এখন বউ লাগছে। সাঞ্চি হিমশীতল বরফের ন্যায় জমে আছে নির্নিমেষ চাহনিতে। সে তখন থেকে এই লোকটার পাগলামিগুলো দেখে যাচ্ছে। লোকটার মুখে বহু শব্দ আর দুর্দান্ত এক হাসি সরাসরি তার বুকে এসে আঘাত করে। এত যত্ন করে সে কি কখনো ভালোবাসা পেয়েছে? কেউ কি তাকে এতটা সমাদর করেছে? না, করেনি। যে মিথ্যে ভালোবাসার জালে সে আবদ্ধ ছিল সেখানে সবটাই কৃত্রিমতায় ভরপুর ছিল। এত সতেজ অনুভব সে করেনি। না পেয়েছে একটুখানি যত্ন। দামি দামি রেস্টুরেন্ট, শপিং মল, ব্র্যান্ডের গাড়ি, এসবেতে আটকে ছিল সেই নামে মাত্র ভালোবাসা। অথচ সোনায় মুড়িয়ে থাকা রমণী আজ সামান্য দুটো ফুলেই এত পরিতৃপ্তি পাচ্ছে, যার ফলে সে নির্বাক পর্যন্ত হয়ে গিয়েছে। ভাষা খুঁজে পাচ্ছে না কি বলবে। সাঞ্চির পায়ের কাছে বসা পাগল প্রেমিক তার হবু বউয়ের হাত ধরে মুখ তুলে যায়। ঠোঁটের কোণে লুকানো প্রাপ্তির হাসিটাকে দমিয়ে ধীর কণ্ঠেই বলে, সমুদ্রের মাঝে এক বিন্দু জল ফেলেছে হয়তো, যেটা পরিমাপ করা বোকামি, চোখে ধরবে না কারো। অপরিমের বিশালতার মাঝে একেবারেই নগণ্য, তবুও নির্থক হয়ে একটুখানি, খুব সামান্য চেষ্টা, একটু কষ্ট করে মানিয়ে নাও। সাঞ্চি নিরুত্তর হয়ে থাকে। চোখ দুটো তার আপনা আপনি ঘোলাটে হয়ে এলেও খুব কষ্টে তার সংবরণ করে নেয়। বুকের ভেতর বহমান ঝড় তাকে লণ্ডভণ্ড করে দিলেও সে তো শব্দ অব্দি করে না, বরং ঠোঁটে ঠোঁট চেপে সামান্য মাথা নাড়িয়ে সায় জানায়। এবার তাহলে শুরু করা যাক। কাজী সাহেবের তাড়াতে আসিফ উঠে দাঁড়ায়। পাশের চেয়ারটা টেনে বসতেই বলে, শুরু করুন। আসিফ ভাই, ভাইয়াদের ছাড়া আমি বিয়ে করতে পারবো না মনে হচ্ছে। কথা দিচ্ছি, কবুল বলার সঙ্গে সঙ্গে জানাবো। আগে জানালে কি সমস্যা? আর রিস্ক নিতে চাই না। রিস্ক কেন হবে? আসিফ শীতল দৃষ্টিতে তাকায় সাঁচির দিকে, নির্মিত কণ্ঠস্বরেই বলে, অনেক কষ্ট পেয়েছি তোমাকে, হারিয়ে ফেললে নিঃশ্বাস আটকে মরে যাব। কেন, শ্বাসকষ্ট আছে আপনার? ভালোবাসার শ্বাসকষ্ট, যেখানে ইনহেলার তুমি।
রিমন দু হাত বুকের সাথে ভাঁজ করে পেছনে দাঁড়িয়ে দুজনের প্রেমালাপ শ্রবণ করে দীর্ঘশ্বাস ছাড়ে। মানুষের সেকেন্ডে সেকেন্ডে প্রেম হচ্ছে, সেকেন্ডে ভালোবাসা হচ্ছে, আবার সেকেন্ডের মাঝেই বিয়ে হচ্ছে। আর তার হাট্টিমাটিম টিম ছড়া কেটে কেটে বাচ্চার কান্না থামানো লাগছে, আসানো লাগছে। এই দুঃখ রাখার জায়গা নেই আর তার। অথচ ঠিক সময়ে বিয়ে করলে সেও স্যারের মতো বাবা হতে পারত। জল্পনা কল্পনা এবং দ্বিধা দ্বন্দ্বতা কাটিয়ে অবশেষে কাজী সাহেব শুরু করেন বিয়ে পড়ানো। দেনমোহর নির্ধারণের সময় আসিফ কিছুটা ভেবেচিন্তে আজকেই পরিশোধ করার মতো টাকার পরিমাণ উল্লেখ করে। 1,01,000 টাকা ধার্য করে সাজিকে কবুল বলার জন্য কাজী সাহেব অনুরোধ করেন। কবুল উচ্চারণ করার আগেই সাজি শেষবার আসিফের মুখরেখার দিকে তাকায়। অগভীর বিশ্বাস ভরসার প্রতিফল তার দৃষ্টিসীমায় এসে ভেড়ে। চোখ বন্ধ করে শুকনো ঝোঁক কেটে এক বিরাট দুঃসাহসিক কাজ করে ফেলে সে। সুস্পষ্ট স্বরে বলে ওঠে, কবুল, আরও 2 বার। কবুল, কবুল। আলহামদুলিল্লাহ। পাত্রীর হতে কবুল বাক্য নেওয়া শেষে কাজী সাহেব এবার আসিফের হাতে কবুল বাক্য নেওয়ার জন্য অগ্রসর হয়। তার প্রয়োজনীয় কথা শেষ হতে না হতেই আসিফ জোরালো গলায় নিজ হতেই উচ্চারণ করে, কবুল কবুল। কাজী সাহেব খানিকটা হতভম্ব হলেও পর মুহূর্তে নিজেকে সামলে নেন। তিনি ধরেই নিয়েছেন আজকের এই বিয়ে পড়ানোটা তার নিজস্ব ধারার কাজের বহির্ভূত। শুরু থেকেই ওলট পালট রেজিস্টার খাতায় সাইন করার জন্য এগিয়ে দিয়ে ভারী গলায় আসিফের দিকে তাকিয়েই বলেন, একটু রয়ে শয়ে কবুল বললে ক্ষতি নেই, বউ আপনার পাশেই আছে। আসিফ কলম হাতে নিয়ে সাইন করা শেষে সানজির দিকেই খাতাটা এগিয়ে দেয়। কাজী সাহেবের চোখে চোখ রেখে মৃদু হেসেই বলে, শুভ কাজ ওভার স্পিডে করতে হয়। রাত 8:30। বেডের ওপরে শুয়ে 2 হাত পা ছড়াছড়ি করে আপন মনে খেলছে রাজকন্যা। একা একাই হাসছে তো আবার গুনগুন করে গাইছে নিজ তালে। ঠিক তার নিচে বেডে গা ঘেঁষে হেলান দিয়ে ফ্লোরে পা ছড়িয়ে বসে আছে সান্নিধ্য। কোলের ওপর তার ল্যাপটপ, দুটো হাত তার ব্যস্ত কিবোর্ডে ক্রিয়া চালন করতে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ নজর তার মেয়ের দিকে। একদম রেডি হয়ে বসে আছে সে। শেহরিনের শাওয়ার শেষ হলেই সে বের হবে তার কাজের উদ্দেশ্য বাহিরে। পরনে তার সাদা পোলো টি শার্ট, সঙ্গে কালো প্যান্ট। মুখভঙ্গি বেশ ঠান্ডায় রয়েছে এখনো পর্যন্ত। চলমান কাজের মাঝেই তার ফোন বাজে। বেড সাইডের ডেস্কের উপর হতে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে এক পলক স্ক্রিনের দিকেই তাকায়। আসিফের ফোন। কোনো প্রকার কালক্ষেপণ না করে সরাসরি রিসিভ করে কানে ধরতেই অপর পাশ হতে ভেসে আসে নির্জীব এক স্বর। পুরো 1.5 মিনিট সান্নিধ্য নীরব থেকে সব কথা শুনে যার অপর পাশের ব্যক্তির ঠান্ডা মুখাবয়বে আগের চেয়ে কিঞ্চিত পরিবর্তন হয়ে আসে। তার কপাল খানিকটা ভাঁজ হয়ে আসলেও বিশেষ প্রতিক্রিয়া দেখায় না। কাটকাট গলায় বলে, লোকেশন বলো। আগ্রাবাদের স্ট্যান্ড রোডের পাশে দোতলা কাজী অফিস। সান্নিধ্য কান হতে ফোন নামিয়ে ল্যাপটপ বন্ধ করে উঠে পড়ে। ওয়ালেট, গাড়ির চাবি পকেটে নিয়ে হাত ঘড়ি পড়তে পড়তে সে ওয়াশরুমের কাছে গিয়ে দরজা নক করে। বলুন। কতক্ষণ লাগবে তোমার? 10 মিনিট। সান্নিধ্য হাত ঘড়িতে সময় দেখে 10 মিনিট মানে অনেক লম্বা সময়। এতক্ষণ অপেক্ষা করা তার মতো ধৈর্যশীল ব্যক্তির কাছে ভীষণ কঠিন একটা ব্যাপার। শাহমিকাকে বাইরে নিয়ে গেলে কি কোনো সমস্যা হবে? এই না না না, ঠান্ডা লেগে যাবে বাতাসে। গাড়িতে ঠান্ডা লাগবে না। কোথায় যাবেন? একটা দরকারে, তাড়াতাড়ি ফিরে আসবো। ক্যাবিনেটের ডান পাশে ওর গরম জামা কাপড় ভাঁজ করে রাখা আছে, ওখান থেকে একটা সেট নিয়ে পরিয়ে দিন। বাম পাশের গুলো থেকে নেবেন না, ওগুলো পাতলা সব। সান্নিধ্য শেহরিনের কথা মতো ক্যাবিনেট খুলে জামা হাতে নেই। এর মাঝে আসে আবারও ফোন। এবার ফোন করেছে তার চাচু সেলিম সাহেব। তার বন্ধু আখতারুজ্জামানের এমন বিস্ফোরক চিত্র নিজ চোখে দেখার পরপরই তাকে ইনফর্ম করেছে, চাচু একটু পরে কথা বলছি, আমি নিজেও মাত্র জেনেছি। আমার মাথা হেড হয়ে যাচ্ছে। সান্নিধ্য, কিছু একটা করো, মান সম্মান আর রইল না। সান্নিধ্য ফোন কেটে দিয়ে শাহমিকাকে গরম জামা কাপড় পরিয়ে দেয় অপটু হাতে। জামা পরানো হয়ে গেলেও প্যান্ট পরানোটা তার খেয়ালে আসে না। সানজির আবাসিক হোটেলে উপস্থিত দিকটা বিকৃত ভাষ্যতে মিডিয়ার
উপস্থাপন করার ভাবনাটা তার মস্তিষ্ক জুড়ে বিচরণ চালিয়ে যাচ্ছে। রাজকন্যাকে কোলে তুলে সে বেরিয়ে যায় গন্তব্যে। এদিকে রাজকন্যাও ডাইপার পরেই তার 4 মাস ছুঁই ছুঁই বয়সে বাবার সঙ্গে যায় ফুমনির ঝামেলা মেটাতে। হাজার হোক মাথা গরম মানুষের কন্যা সে, একটু এদিক সেদিক তো মেনে নিতেই হবে। দোতলা ভবনের করিডোর জুড়ে পায়চারি করছে সাজি। দৃষ্টি তার ব্যস্ত রাস্তার দিকে নিমজ্জিত। সাই সাই করে ছুটে চলা গাড়িগুলোর দিকে তাকিয়ে থেকে দাঁত দ্বারা নখ করতে থাকে সে। সদ্য বিবাহিত নারীর তকমা গায়ে লেগে গিয়েছে, বিয়ে বিয়ে সুঘ্রাণ ছড়িয়েছে চারপাশটা জুড়ে। মিশ্র প্রতিক্রিয়ায় সে সমুদ্রের অথই জলে হাবুডুবু খাচ্ছে। যেভাবেই হোক ভাইদের তার ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কোনো প্রকার ছোট ঝামেলা সৃষ্টি হওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই ক্ষেত্রে একটু না হয় ইমোশনটাকেই অতিরিক্ত প্রয়োগ করবে। হাজার হোক ভাইয়েরা তার চোখের পানি সহ্য করতে পারে না, তার সিদ্ধান্তটাকে নিশ্চয়ই সম্মান করবে। কালো রঙের দুটো গাড়ি একসঙ্গে আওয়াজ তুলে এসে থামে রাস্তার একধারে পার্কিং লটে। সাজি করিডোর ভেদ করে সঙ্গে সঙ্গে দৃষ্টি রাখে নিচে। দুপাশে স্থির হওয়া দুটো গাড়ি হাতে নেমে এসে দুজন মানুষ, একজনের সঙ্গে আবার একটা আদগান পুচকেও এসেছে। হালকা বেগুনি রঙা একখানা জামা পরিধান করে বাবার কাঁধে মাথা রেখে আছে সে। বাবার সযত্নে মেয়েকে এক হাতে কোলে নিয়ে অপর হাতে গাড়ির দরজা বন্ধ করে নির্বিকার চিত্তে উঠে উপরে আসে। আসিফ ভাই এসে গিয়েছে। সানজি চিৎকার করে রুমে ঢুকে পড়ে। এদিকে কাজী সাহেব অন্য দুজনকে বিয়ে পড়ানোর সময় এমন চিৎকারে যত সামান্য কেঁপে ওঠেন ভয়ে। বুকে ফু দিয়ে সে করুণ চোখেই তাকান। আজ তার অফিসে কী যে হচ্ছে সে নিজেও বুঝতে পারছেন না, কিছু বলতেও পারছেন না। যখনই শুনেছেন পাত্রী এমপি সাহেবের বোন আসিফ রিমন ঠিকঠাক হয়ে যে যার জায়গায় অবস্থান নেয়। এদিকে বাদবাকি সাক্ষীদাতা সব উধাও। আসিফ তাদের আগেই পাঠিয়ে দিয়েছে কাজী অফিস হতে। যা কিছু হবে নিজে বুঝে নেবে। মামা কিংবা বন্ধু বান্ধবের সামনে আর লজ্জায় পড়তে চায় না। সারফরাজ আগে প্রবেশ করলেও সান্নিধ্য মাঝপথে পড়ে আটকা। কিছু আমজনতা তাকে ঘিরে ধরেছে। এমপি সাহেবের আচমকা এখানে উপস্থিত হয়তো তাদের কাম্য ছিল না। বিস্মিত নজরে তারা সবাই হ্যান্ডশেক করে এমপি সাহেবের সাথে, সেই সাথে নিজেদের সমস্যা তুলে ধরে। সদ্য যে ঘটনাটা এমপি সাহেবের সাথে ঘটেছিল সেজন্য অনেকেই দুঃখ প্রকাশ করে। কেউ কেউ ছবি তোলার আবদার করলে সান্নিধ্য মেয়ে আছে জন্য সবিনয় না করে দেয়। ভাইয়া সারফরাজ সামনে দাঁড়ানো দুজন মানবীর দিকে স্থির চক্ষুতে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ, অতঃপর শক্ত গলায় বলে, ভয় করলো না? করেছিল। এত সাহস হয় কি করে? সানজি ভাইয়ের কড়া গলা শুনেও ছলছল নয়নে তাকায়, নমুজ কণ্ঠেই বলে, মনে হয় ঘাড়ে ভূত চেপেছিল ভাইয়া। আমার কি এত সাহস আছে বলো? খুব বড় হয়ে গিয়েছো, একা একা বিয়ে করে এখন ভূতের ঘাড়ে দোষ চাপাচ্ছ। ভাই, ওর কোনো দোষ নেই। আমি ওকে বিয়ে করার জন্য বলেছিলাম, সব দোষ আমার। কিন্তু কবুল তো আমিও বলেছি, তাহলে দোষ তো আমারও। দুটোকে ধরে কর্ণফুলী নদীতে ফেলে দিয়ে আয়। সান্নিধ্যের আগমন হতেই নড় জোরে দাঁড়ায় আসিফ। চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে। মাথা গরম লোক এসে গিয়েছে, এখন চুপ থেকে হজম করায় শ্রেয়। এদিকে কোমলমতি কায়া ভাইদের রাগান্বিত ভাব দেখে নিলেবিত লোচনে তাকিয়ে থাকে। ঠোঁট উল্টে কান্না আসা মুহূর্তে সে সান্নিধ্যের পানি এগিয়ে যায়। এমন করে হঠাৎ বিয়ের কারণ ব্যাখ্যা দিতে গিয়ে কোলে থাকা রাজকন্যার ডাইপারে চোখ পড়ে তার। কপাল ভাঁজ হয়ে সঙ্গে সঙ্গে উবে যায় তার কান্না। ফিক করে হেসে ওঠে সে। হাই খোদা, ভাইয়া তুই কি শাহমিকাকে ডাইপার পরিয়ে নিয়ে এসেছিস? হাই হাই, তোর কি হুঁশ জ্ঞান নেই? সান্নিধ্য সানজির কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে কোলে থাকা রাজকন্যা দিকে তাকায়। সাদা ডাইপার চোখে পড়তেই তার ভ্রু কুঁচকে যায় আপনা আপনি। সে এই কাজ কখন করলো? সে তো ঠিকই জামা প্যান্ট পরিয়ে দিয়েছিল মনে হচ্ছে। এই জন্যই তো বেশ কিছুক্ষণ হলো হালকা ভেজা ভেজা অনুভব হচ্ছিল বাহুর ওপরে। তার মানে লিক হয়ে গিয়েছে। হাসার কিছু নেই, দাইবারও এক ধরনের পরিধেয় বস্তু। তাই বলে এভাবে সরাসরি বাইরে নিয়ে আসবি? এই দুঃসময়ে সাজি হেসেই কোল পায় না। ডাইপার পরনে রাজকন্যার দিকে যতবারই তাকাচ্ছে ততবারই তার খিলখিল করে হাসির শব্দ ভেসে আসছে, অথচ উপস্থিত বাকি সব মানুষের মুখে কোনো হাসি নেই।
তাদের কাছে বিষয়টা অস্বাভাবিক কিছু লাগছে না। এমপি সাহেবের মতো মানুষ যে এতটুকু ঘরোয়া স্বভাব এনেছে নিজের মাঝে, এটাই অনেক বড় কিছু। ধমক দিব? না। লাফিয়ে লাফিয়ে বিয়ে করার সাহস পাস কই তুই? বেশি সাহস হয়ে গিয়েছে না? হালি শহর থেকে আগ্রাবাদে চলে এসেছিস। সান্নিধ্যের ধমকে সাজে হাসির বেগ কমে যায়, মুখখানা ফাটা বেলুনের মতো চুপসে যায় মুহূর্তেই। নিচু চোখ করে সে তাকায় ভাইয়ের মুখের দিকে। বিয়ে করার সিদ্ধান্ত নিলি কিভাবে? লোভে পড়ে। কিসের লোভ? সানজি ছোট মুখ করে নীরব গলায় আসিফের দিকে তাকিয়েই বলে, আসিফ ভাই আমাকে লোভ দেখিয়েছে। সে বলেছে বিশ্বস্ততা বিশুদ্ধ ভালোবাসার সম্মান দেবে, আজীবন থাকবে এর মেয়াদকাল। আমি এগুলোর লোভে পড়ে বিয়েতে রাজি হয়েছি। আর এমনিতেই কন্ট্রোভার্সি হয়তো শুরু হয়ে গিয়েছে। তোকে যাতে সবাই প্রশ্নবিদ্ধ না করতে পারে, তার জন্য এটা কি ভালো সলিউশন না? আমার দিক ভেবে তুই প্রবলেম সলভ করার জন্য চাপে পড়ে এত বড় ডিসিশন নিবি, সেটাতে আমার সাপোর্ট কখনোই থাকবে না। এসব ফেক নিউজ, কন্ট্রোভার্সি, মিডিয়া সামলানো আমার জন্য খুব একটা কঠিন কিছু না। এগুলোর জন্য আমি নিজেই যথেষ্ট। চাপে পড়ে করিনি। নিজ ইচ্ছায় করেছিস? হুম। ভাইয়ার সামনে স্বীকার কর। সান্নিধ্যের হঠাৎ এমন ক্রোধান্বিত রূপ দেখে সাজির গলা ভারী হয়ে ওঠে। একটুখানি আগের হাসি মুখ এখন তার কান্নায় নিমজ্জিত। ফোপানো সুর তুলে সারফরাজের দিকে তাকিয়েই বলে, আমি স্বইচ্ছায় সজ্ঞানে আসিফ ভাইকে বিয়ে করেছি ভাইয়া। সারফরাজ বোনের চোখের পানি দেখে দীর্ঘশ্বাস ফেলে। এই একটা জিনিসই যথেষ্ট তাকে কাবু করে ফেলা। একটুখানি হাত বাড়াতে না বাড়াতেই সানজি ঝেপে যায় তার বুকের মাঝে। দমকানো কান্নার সুর তুলেই বলে, সরি। হয়েছে, আর কান্না করতে হবে না। সান্নিধ্য নিজেকে ধাতস্থ করে আসিফের দিকে এক নজর তাকিয়ে সারফরাজের দিকে দৃষ্টিপাত করে স্পষ্ট কণ্ঠেই বলে, আসিফ আমার লোক, ওর সাথে আমার কাজের সময়সীমা 5 বছরের। মানুষ হিসেবে ও কেমন সেটা বলার প্রয়োজন বোধ করছি না। ওর বাবা মা নেই, যেহেতু আমার আন্ডারে ও থাকে তাই কিছুটা দায়িত্ব আমারও আছে। ধরতে পারিস আমি ওর গার্ডিয়ান বা এমন কিছু। বোনের সাইডটা আমি কিছু সেকেন্ডের জন্য অফ রেখে আসিফের হয়ে তোর কাছে বলছি, ভরসা করতে পারবি ওকে? সানজির জন্য ও ঠিকঠাক। তুই আসিফকে কিভাবে বিচার করিস? আমি ওকে বিচার করতে পারি না, আমার জন্য সেই অপশন রাখিনি। নিজের লোক বলে আমি কখনোই ওর কোনো প্রশংসা করব না, কারণ বোনটা আমারও। স্বইচ্ছায় সজ্ঞানে যেহেতু বিয়ে করেছে, এক্ষেত্রে আমি দ্বিতীয় কোনো কথা বলতে পারি না, সেই রাইট আমার নেই। আমি জাস্ট তোর থেকে শুনতে চাইছি তোর কোনো আপত্তি আছে কিনা। আমি আমার বোনের সুখ চাই, যে কোনো মূল্যে সুখ চাই। আসিফ এত বড় সিদ্ধান্ত যখন নিতে পেরেছে একা একা, তাহলে ওর নিজে স্বীকার করতে হবে সে আমাকে এই বিষয়ে নিশ্চয়তা দেবে। আমি তার ইনকাম সোর্স, পজিশন কি আছে কি নেই সেটা দেখতে চাই না। সে কিভাবে আমার বোনকে সুখে রাখবে আমি সেটা দেখতে চাই। আসিফ সারফরাজের দৃঢ় গলায় বলা প্রতিটি কথা নিশ্চুপে শ্রবণ করে, অতঃপর মাথা উঁচু করে চোখে চোখ রাখে বিনয়ী ভঙ্গিতে শান্ত গলায় বলে, আমি অধিক টাকা পয়সা দিয়ে হয়তো সুখ কিনতে পারবো না, কিন্তু আমার যা আছে তাতে সুখ তৈরি করে দিতে পারবো। আপনারা দুজনেই আমার কাছে অনেক সম্মানের ভাই, অনেক উঁচুতে আপনাদের স্থান। আমি চেষ্টা করব নিজের নেয়া এই সিদ্ধান্তটাকে সারা জীবন আগলে রাখার। একটু ভরসা করে দেখুন। সারফরাজ এক হাত সানজির মাথায় রেখে অপর হাত হতে পকেট থেকে ফোন বের করে সান্নিধ্যের উদ্দেশ্য তাকিয়ে বলে, আমার কোনো আপত্তি নেই। সানজিৎ যেখানে পূর্ণমত, সেখানে আমারও দ্বিমতের কোনো সুযোগ নেই। বাট অ্যাপসুয়েট ইওর কোয়ালিটিজ। নিজের দায়িত্ব তুলে নিয়েছিস। চলমান মীমাংসায় এতক্ষণ ধরে চুপ থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে সাহমিকা। কাঁধ হতে মুখ তুলে সে বাবার গালে খামচে ধরে ঠোঁট উল্টায়। দেখতে দেখতে ফুমনের মতো হুট করে শুরু করে দেয় কান্না। সানজি সারফরাজের বুক হতে মুখ তুলে যায় সাহমিকার কান্নার শব্দে। দু হাতে চোখ মুছে সে এগিয়ে যায় সেদিকে, হাত বাড়িয়ে সান্নিধ্যের কোল হতে রাজকন্যাকে নিজ কোলে তুলে নেয়। অতঃপর কণ্ঠ ভারী করে বলে, ধমক দেওয়ার জন্য 1000 টাকা, আর তোর মেয়ের কান্না থামাবো এখন, সেটার জন্য 1000 টাকা। টাইম টু টাইম পাই যেন, বিনা পয়সার সানজি কাজ করে না। সান্নিধ্যের কপালে ফের কুচকে যায়, থমথমে গলায় বলে, তোকে আবার আমি কখন ধমক দিলাম? দিয়েছিস? এটা ধমক কিভাবে? অত শত জানি না, জরিমানা করা হয়েছে মানে দিতে হবে।
নিজের পারিশ্রমিক উত্থাপিত করা শেষে সানজি সাহমিকাকে নিয়ে চলে যায় করিডোরে। সান্নিধ্য অবাক চোখে সারফরাজের দিকেই তাকায়। সারফরাজ কানে ফোন চেপে ধীর কণ্ঠেই বলে, ভাগ্য ভালো আমাকে জরিমানা করে নাই। শাহজাহান সাহেব ফোন ধরা মাত্র সরফরাজ কণ্ঠ নামায়। ফোন লাউডস্পিকারে রেখে নির্মেদ স্বরেই বলে, হ্যালো বাবা, বলো। একটা বিশেষ ঘটনা ঘটে গিয়েছে। কোথায় তুমি? আগ্রাবাদে। কি বিশেষ ঘটনা? সারফরাজ লম্বা দমটন নেয় স্বস্তির কণ্ঠেই বলে, সানজি আসিফ বিয়ে করেছে।